আচ্ছা, আগের দিন আমরা এই প্রবলেমটা বোধহয় একটু তাড়াহুড়ো করে করেছিলাম। এই প্রবলেমটার সাথে এই প্রবলেমটা রিলেটেড, এটা এক্সারসাইজ 2 এর যে দুটো প্রবলেম ছিল সেইটার রিলেটেড। এখানে আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম, এটা বোধহয় -40 মতো বোধহয় বেরিয়েছিল ডেল্টা এইচ জিরোটা, তাই না? -40 কিলো ক্যালোরি পার মোল। মাইকটা মিউট করে দাও। -40 কিলো ক্যালোরি পার মোল এইরকম একটা কিছু বেরিয়েছিল। -42 স্যার। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো ওইটা আর কি। এই শুভজিৎ পাত্র, তুমি মাইক মিউট করো। সরি স্যার। হ্যাঁ, তো এটা বোধহয় -40 না -42 কিছু একটা বেরিয়েছিল। এবার তারপরের কোশ্চেনটা, ওটা আমরা শেষের দিকে এসে গেছিলাম বলে একটু তাড়াহুড়ো করে করেছিলাম, আমি আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে এই রিয়াকশানটা একটা ইকুইলিব্রিয়াম, যেখানে আমরা এই ডিরেকশানে ডেল্টা এইচ ক্যালকুলেশন করেছি -40 বা -42, যেটা বনিশা বলছে, এরকম একটা মাইনাস সামথিং এসছে। তাহলে এবার রিয়াকশানটাকে উল্টো দিক থেকে আঁকা আছে, অর্থাৎ এখানে দুটো সাইক্লোপেন্টাডাইন রিয়াকশান করে এই ডিল সল্ডার অ্যাডাক্টটা তৈরি করছিল। এই ডিল সল্ডার অ্যাডাক্টটা এবার ডিসোসিয়েট করে দুটো সাইক্লোপেন্টাডাইন দিচ্ছে। তাহলে এই দিকে ডেল্টা এইচ জিরোর ভ্যালুটা কত হবে? +42। হ্যাঁ +42। হ্যাঁ, +42। এবার যেহেতু আমি এখানে 40 লিখেছি, তাই আমি এখানে +40 লিখছি, ঠিক আছে, জাস্ট মেলানোর জন্য। মানে এদিকে যদি এটা হয় -x, এই ভ্যালুটা যদি হয় -x, তাহলে এই ভ্যালুটা হবে +x। এবার ওরা বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইকুইলিব্রিয়াম রিয়াক্ট্যান্টকে ফেভার করে, তাই করার কথা, কারণ এনথালপি হচ্ছে +40। তাহলে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সো না এন্ডো? এন্ডোথার্মিক। হ্যাঁ, এন্ডোথার্মিক। আচ্ছা, তার মানে এই দিকে ডেল্টা এইচ জিরো হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে আনফেভারেবল, তাই তো? ডেল্টা জি জিরো সেক্ষেত্রে পজিটিভের দিকে চলে যাবে। কিন্তু এন্ট্রপিটা খেয়াল করো তো, এটা কি অ্যাসোসিয়েশন না ডিসোসিয়েশন? ডিসোসিয়েশন। দুটো মলিকিউল তৈরি হচ্ছে একটা বড় মলিকিউল ভেঙে, তাহলে ডেল্টা এইচ জিরোটা তুমি কি এক্সপেক্ট করবে? পজিটিভ। পজিটিভ। ডেল্টা এইচ জিরো পজিটিভ এক্সপেক্ট করবে। তার মানে এইটা চাইছে ডেল্টা জি জিরোকে পজিটিভ করে দিতে, কিন্তু এইটা চাইছে ডেল্টা জি জিরোকে নেগেটিভ করে দিতে, কারণ ডেল্টা এস জিরোটা যদি পজিটিভ হয়, তাহলে টি ডেল্টা এস জিরো কী হবে? টি ডেল্টা এস জিরো পজিটিভ। আর মাইনাস টি ডেল্টা এস জিরোটা কী হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। তাহলে এইবার এই প্রশ্নটার মানে দাঁড়াচ্ছে কিনা দেখো। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশনটা এই দিকে ফেভারেবল, কিন্তু 160 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা এই দিকে ফেভারেবল। এর ব্যাখ্যা কি হবে? লো টেম্পারেচারে রিয়াকশনটা প্রোডাক্টকে ফেভার করছে না, রিয়াক্ট্যান্টকে ফেভার করছে, কারণ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়াটা এনথ্যালপিক্যালি আনফেভারেবল। কিন্তু যখনই টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, তখন ইভেনচুয়ালি প্রোডাক্টটা ফেভারড হচ্ছে। এটার মানেটা কি? মানে আপনার হায়ার টেম্পারেচারে মাইনাস টি ডেল্টা এস এর ভ্যালুটা আপনার ডেল্টা এইচ থেকে ওভারপাওয়ার করবে, তো ডেল্টা টি টা নেগেটিভ। অ্যাবসলিউটলি। যেহেতু এটা কম্পিটিশন, যে এনথ্যালপি চাইছে ডেল্টা জি জিরো পজিটিভ হোক আর এন্ট্রপি চাইছে ডেল্টা জি জিরোর নেগেটিভ হোক, তাহলে ডেল্টা জি জিরোর আলটিমেট ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে টেম্পারেচারের উপরে। যদি টেম্পারেচার খুব বড় হয়ে যায়, তাহলে এই ফ্যাক্টরটা এতটাই বড় হয়ে যাবে যে সেটা পজিটিভ ডেল্টা জি জিরোকে ওভারকাম করে ওভারঅল ডেল্টা জি জিরোকে নেগেটিভ বানিয়ে ফেলবে। এবং যদি ডেল্টা জি জিরো নেগেটিভ হয়, তাহলে কোন দিকটা ফেভারেবল হবে? প্রোডাক্ট না রিয়াক্ট্যান্ট? প্রোডাক্ট। তাই দেখো, হায়ার টেম্পারেচারে ফেভার্স দ্য প্রোডাক্টস। আর যদি টেম্পারেচার লো থাকে, তখন টিটা যেহেতু লো, তাহলে ডেল্টা এস জিরো তো এমনিই লো, তাহলে টিকে স্মল টি দিয়ে যদি স্মল ডেল্টা এসকে গুণ করি, তাহলে গুণফলটা ডেল্টা এইচ জিরোকে ওভারকাম করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, ডেল্টা এইচ জিরো যেহেতু পজিটিভ, তাই এই ক্ষেত্রে ডেল্টা জি জিরোটা পজিটিভ হবে, এবং ডেল্টা জিরো যদি পজিটিভ হয়, তাহলে কাকে ফেভার করবে? প্রোডাক্ট না রিয়াক্ট্যান্ট? ডেল্টা জিরো পজিটিভ হলে কাকে ফেভার করবে? রিয়াক্ট্যান্ট না প্রোডাক্ট? রিয়াক্ট্যান্টকে ফেভার করবে। বোঝা গেল? কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছো? এই প্রশ্নটা সলিউশন হলো তো? তাহলে আগের দিন এটা তাড়াহুড়ো করে করেছিলাম বলে আমার মনে হলো যে আরেকবার আমি একটু বলে দিই।
তাহলে এইবার তুমি বলো যে এই কাইনেটিক্সের যে পার্টটা, অর্থাৎ পার্ট বি যেটা, এই পার্ট বিতে তোমার কোনো কোথাও কোনো সমস্যা আছে? পার্ট বি যেটা, সেখানে কোথাও কোনো প্রবলেম আছে? বোঝার কোনো সমস্যা, যে সলভ প্রবলেমগুলো সেগুলোর কোনো সমস্যা? এইটা পার্ট বির সলভ প্রবলেম, এখানে আমরা কাইনেটিক্সটা নিয়ে ডিল করেছি। আজকে আমরা এই পার্ট বির যে এক্সারসাইজ সেটা নিয়ে পড়বো। যদি আমাদের এখানে কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেগুলো আগে দেখে নেবো এবং তারপরে আমরা পার্ট বির প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। তো তুমি বলো তোমার কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে আমি পার্ট বির সলিউশনের দিকে যাব। এটা তোমরা দেখেছো তো, দেখতে পেয়েছো তো? হ্যাঁ স্যার। টু বি সলভ প্রবলেমটা মোটামুটি বোঝা যাচ্ছে। কাইনেটিক্সের এই ছবিগুলোর মানে বুঝতে পারছো তো? এই যে উঁচু নিচু পাহাড়ের মতো দেখতে ছবিগুলো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? ওকে, স্যার বলো। এই যে 9 এর দাগের ওই এই যে শেষ পাশটা বুঝতে পারছি না। কোনটা? 9 9 7 8 9 9, হ্যাঁ। এই যে কোশ্চেনটা দেওয়া আছে ওর শেষ পার্টটা বুঝতে পারছি না। মানে এইটা, হাউ উড দ্য রেট চেঞ্জ ইফ দ্য কনসেন্ট্রেশন অফ টারশিয়ারি বিউটানল ইজ ডাবলড? হ্যাঁ স্যার, ওটা কেন হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি রেটের দিকে তাকাও না। এই দেখো, কোথায় গেল এটা? না তো, এই যে, এই দেখো, দাঁড়াও এটা কালিটা চেঞ্জ করি, একই কালি দিয়ে লিখতে ভালো লাগছে না, এটা দিয়ে লিখি। রেটটা দেখো, রেটটা দেখেছো? হ্যাঁ স্যার। তাহলে এর ওভারঅল অর্ডার কি হবে? অর্ডার কি জিনিস? অর্ডার আমরা কি শিখেছি? স্যার ওনারা 2 হবে তো? হ্যাঁ, এর অর্ডারটা কি সেটা বলো, কি করে 2টা বললে কি করে? রেটে যে কটা কনসেন্ট্রেশন টার্ম থাকে সেই কনসেন্ট্রেশন টার্মটা কত পাওয়ারে আছে তার যোগফল। তা এইটা লেখা মানে এটা টু দ্য পাওয়ার 1 তো, আর এইটা লেখা মানে কি টু দ্য পাওয়ার 1। তাহলে হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন? কি হবে? 2 সেকেন্ড হবে। 1 + 1 কি হয়? 2 হবে, তার মানে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, রাইট? আচ্ছা, এবার বলেছে হাউ উড দ্য রেট চেঞ্জ ইফ দ্য কনসেন্ট্রেশন অফ টারশিয়ারি বিউটানল ইজ ডাবলড। এটা ধরে নেওয়া হচ্ছে যে এক্ষেত্রে H+ এর কনসেন্ট্রেশন ফিক্স আছে। তাহলে ধরে নাও এটা প্রথমে ছিল X, রাইট, আর এটার কনসেন্ট্রেশন ছিল Y। তাহলে রেটটা কি ছিল? রেট ইজ ইকুয়াল টু K × X × Y না? হ্যাঁ স্যার। তো এবার তুমি এটাকে 2x বানিয়ে দিয়েছো, তাহলে রেটটা কি হবে? তো খুব সিম্পল, ডাবল হয়ে যাবে। রেটটা ডাবল হয়ে যাবে। আগে ছিল K × X × Y, এখন হচ্ছে K × 2x × Y, which is 2xky বা 2kxy। তাহলে অর্পিতা রেটটা কি হলো? ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো সহজ ছিল। তারপরে বলেছে হোয়াট ইফ দ্য অ্যাসিড কনসেন্ট্রেশন ইজ ডাবলড। এখানে কিন্তু আবার ধরে নিতে হবে যে অ্যালকোহলের কনসেন্ট্রেশন ঠিক আছে। তাহলে এবার কি হবে? ওয়াইটা হয়ে গেল 2y, হ্যাঁ, তাহলে রেট কি হবে? অরিজিনাল রেটের থেকে ডাবল হয়ে যাবে। ডাবল। আর যদি কেউ বলে যে ডবল টারশিয়ারি বিউটানল ব্যবহার করছি এবং ডাবল অ্যাসিড ব্যবহার করছি, তাহলে কি হবে? 4 গুণ হয়ে যাবে। 4 টাইমস হয়ে যাবে। K × 2x × 2y, তার মানে আলটিমেটলি 4kxy। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তারপর বলো মনীষা কি বলছিলে, কোনটা আটকে গেছে? স্যার বলি 10 এর দাগেরটা একবার বলবেন? 10-এর দাগ, 10-এর দাগ, 10-এর দাগ, হ্যাঁ 10-এর দাগ। এটা অসাধারণ কোশ্চেন, স্যারের কাছ থেকে শেখা। এটা অ্যাকচুয়ালি সিইউতে অনেক বছর আগে এসেছিল। তো আমাদের যে অরিজিনাল যে বইটা আছে, স্টাডি গাইড টু অর্গানিক কেমিস্ট্রি, সেই বইটাতে এটা আছে। আরেকটা বইও আমরা বের করেছি, সেটা হচ্ছে একটু শর্ট ভার্সন করে সেমিস্টার 2-র জন্য, সেটাও তোমরা দেখতে পারো, সেটাতেও এটা আছে। HCl কে 1 বিউটিন আর 2 বিউটিনে অ্যাড করছে, ঠিক আছে? বলছে সেম ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। এইটা হচ্ছে 1 বিউটিন, তুমি চেনো 1 বিউটিনকে? এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। 1 বিউটিন না এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হচ্ছে 2 বিউটিন, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। 3 নম্বরটা আমি লিখলাম না। এখানে রিঅ্যাকশনটা হচ্ছে HCl এর সঙ্গে যখন অ্যালকিন রিঅ্যাকশন করে তখন HClটা অ্যাসিড হিসেবে কাজ করে, আর অ্যালকিনটা বেস হিসেবে কাজ করে। বেস মানে হচ্ছে যে প্রোটন নেবে, অ্যাসিড মানে হচ্ছে যে প্রোটন দেবে। HCl প্রোটন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যালকিন কিভাবে প্রোটন নেবে? কারণ আমরা সাধারণত বেস হিসেবে তাদেরকেই কাজ করতে দেখি যাদের একটা হেটেরোঅ্যাটম আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এইরকম কিছু জিনিস থাকলে, হ্যালোজেন, সেটা একটা বেস হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে যেটা আছে সেটা হলো একটা কার্বন কার্বন ডাবল বন্ড, যে পাই বন্ড আছে একটা, যেটা মোবাইল পাই ইলেকট্রন আছে, এবং সেটাকেও ডোনেট করে দেবে। এবং সেটাকে ডোনেট করে ও এমনভাবে ডোনেট করবে যাতে একটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। 2 বিউটিনে কোনো সমস্যা নেই, কারণ 2 বিউটিনের 2 আর 3 নম্বর কার্বনটা সেম, মানে
তুমি C2 কে প্রোটনেট করলেও যা হবে C3 কে প্রোটনেট করলেও তাই হবে। সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা কার্বোক্যাটায়ন পাবো, যেটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর 1-বিউটিনের ক্ষেত্রে একটা গল্প আছে। 1-বিউটিনে আমি এখানে কোন কার্বনটাকে প্রোটনেট করেছি বলো তো? এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। আমার অ্যারোটা কোন কার্বনকে প্রোটনেট করেছে বলে দেখাচ্ছে? 2 নাম্বার কার্বনটা। না, কখনোই না। অ্যারোটা ঘুরছে কোন দিক দিয়ে দেখো, এটা 1 নম্বর, 1 নম্বরের দিক দিয়ে ঘুরছে। আমি যদি 2 নম্বর কার্বনকে প্রোটনেট করতে চাই তাহলে আমি এইভাবে আঁকতাম। এখানে তোমাকে দেখিয়ে দিই, তুমি এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা 1, এইটা 2। আমি এই রকম ভাবে এঁকেছি, একটা এঁকেছি এই রকম ভাবে, ঠিক আছে, একটা এঁকেছি এই রকম ভাবে। আর সেক্ষেত্রে আমার ইনকামিং ইলেকট্রোফাইল বা অ্যাসিড তুমি যাই বলো না কেন, সেটা হচ্ছে এইটা। তার মানে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে, যদি আমি সিম্পল এই স্ট্রাকচারটা আগে এঁকে নিই, এটাকে এঁকে নিলাম, এখানে ডাবল বন্ড থাকবে আর না স্যার। এটা না ইয়ে হয়ে যাবে, তাই তো? তার মানে এখানে একটা হাইড্রোজেন ঢুকেছে। আচ্ছা, এই জায়গাটাতে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, তোমার বোঝার সুবিধার জন্য আমি এঁকে দিচ্ছি। ডাবল বন্ড নেই, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে কিন্তু ডাবল বন্ড নেই। তাহলে C2টা কি কোনো কারোর সাথে বন্ডিং করতে পেরেছে? নতুন কোনো বন্ডিং পার্টনার এসছে ওর কাছে? C1 এ যেমন H+ এসছে, না। তাহলে C2 মাথায় কি থাকবে? প্লাস চার্জ থাকবে না? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কেউ যদি বলতো যে না আমি C2 কে প্রোটনেট করব, তাহলে অ্যারোটা কি বাবা, তাহলে কি অ্যারোটা ওরম ভাবে ঘুরতো? অ্যারোটাকে আমি এরম ঘোরাতাম না, দেখো তো। বুঝতে পারছো দুটোর মধ্যে ডিফারেন্স? এবং সেক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি একই হতো? মোটেও না, কার্বোক্যাটায়নটা এরকম হতো না। তখন তোমার এখানে কি ছিল? CH2, এটা 1 নম্বর কার্বন। 1 নম্বরে তার মানে তোমার ওই CH2ই থাকবে। H, এটা জাস্ট কার্বন, তখন প্লাস চার্জটা এইখানে থাকতো। আর এইখানটাতে আমি C2টাতে আমি একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন যোগ করলাম, তাহলে দুটো হাইড্রোজেন পেতাম। ঠিক আছে, দেখে নাও। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না যাচ্ছে না বলো? বেশি বড় হয়ে গেল। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দুটো কার্বোক্যাটায়ন সেম? না। কোনটা মোর স্টেবল? কোনটা প্রাইমারি? একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা প্রাইমারি কি করে বুঝলে? কার্বোক্যাটায়নটা দুটো কার্বনের সাথে যুক্ত। কার্বোক্যাটায়নটা মানে দুটো কার্বনের সাথে আর কি বন্ড করে আছে। প্রাইমারি কার্বোক্যাটায়নের কার্বোক্যাটায়নিক সেন্টার দুটো কার্বনের সাথে বন্ড করে থাকে নাকি? না, প্রাইমারিটা বলিনি স্যার, সেকেন্ডারিটা। আমি প্রাইমারিটা জানতে চাইছি। ও একটা কার্বনের সাথে। এখানে এই দেখো একটা কার্বনের সাথে আছে C2, আর এখানে যে কার্বোক্যাটায়নটা আছে সেটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। না, C2 তো নিজেই কার্বোক্যাটায়ন, C3। C3। তার মানে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল? সেকেন্ডারিটা মোর স্টেবল, এটা মোর স্টেবল। তো এই জিনিস যদি মোর স্টেবল হয়, এটার ফর্মেশন হচ্ছে, এর ফর্মেশন হচ্ছে এন্ডোথার্মিক, তাই তো? এন্ডোথার্মিক, রাইট? তাহলে এবার আমি যদি এদেরকে রিঅ্যাকশন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে আঁকি এরকম করে, তাহলে এদের স্টার্টিং মেটেরিয়ালটা সেম না আলাদা? স্টার্টিং মেটেরিয়ালটা সেম না আলাদা? একই তো, একটা H+ লাগছে আর 1-বিউটিন লাগছে, তার মানে সেম। আচ্ছা বেশ, তাহলে এটাকে নাম দাও A, ঠিক আছে, আর এটাকে নাম দাও B। কি করে এটা আমি জাস্টিফাই করব কি করে যে এইটাই তৈরি হবে এটা তৈরি হবে না, সেটা তোমাকে দেখাচ্ছি কি করে করতে হয়। তাহলে এরকম দুটো কার্বোক্যাটায়ন আছে, দুটো কার্বোক্যাটায়ন আলাদা, একটা একটু মোর স্টেবল একটা একটু লেস স্টেবল। তাহলে এটা কোনটার গায়ে লিখবো?
এটা কোথায় লিখবো, তলায় না উপরে? এখানে লিখবো না এখানে লিখবো, কোথায় লিখবো? তলা নিচেরটাই লিখবো স্যার, তলা। এটা যদি তলায় লিখি তো অটোমেটিক্যালি বিটা এখানে হয়ে যাবে। আচ্ছা খেয়াল করে দেখো, এই রিয়াকশন এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? মানে এই রিয়াক্ট্যান্ট থেকে, এই আরটা থেকে, এই আরটা যদি রিয়াক্ট্যান্ট হয় তাহলে আর থেকে এ তৈরি বি তৈরি দুটোই এন্ডোথার্মিক না? হ্যাঁ স্যার। তো দুটোই যদি এন্ডোথার্মিক হয়, একটার এন্ডোথার্মিসিটি এতটা আর একটার এন্ডোথার্মিসিটি আরো বেশি, এই এতটা, তাহলে ট্রানজিশন স্টেটগুলো কার মতো দেখতে হবে? টিএস যেগুলো থাকবে, প্রোডাক্ট মানে এখানে কার্বোক্যাটায়নগুলোর মতো দেখতে হবে। হ্যাঁ স্যার। তাহলে তুমি কি এটা বোঝো যে এই এ কার্বোক্যাটায়ন তৈরির জন্য যে ট্রানজিশন স্টেট আর এই বি কার্বোক্যাটায়ন তৈরির জন্য যে ট্রানজিশন স্টেট, তারা এক হতে পারে না, তারা আলাদা হবে, হ্যাঁ স্যার। এবং তাদের এনার্জিও এক হতে পারে না, তারা আলাদা হবে। হ্যাঁ স্যার। এবং কোনটা মোর স্টেবল হবে সেই ক্লুটা লুকিয়ে আছে এ আর বি রিলেটিভ এনার্জির মধ্যে। তাহলে কোন ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল হবে, কোন টিএসটা মোর স্টেবল? এ তৈরির ট্রানজিশন স্টেট না বি তৈরির? এটা এ তৈরি ট্রানজিশন স্টেট মোর স্টেবল, বি তৈরি ট্রানজিশন স্টেট লেস স্টেবল। এই যে ট্রানজিশন স্টেটগুলোকে আমরা বললাম যে এই টিএসটা, তার মানে এটা হচ্ছে তোমার টিএস এ, তাই তো? টিএস এটা কোথায় লিখবো বলো তো? টিএস এ কোথায় লিখবো? টিএস এ কোথায় লিখবো, এখানে না এখানে? কোথায় লিখবো? এখানে, তলারটাই স্যার। এখানটায় লিখবো। আর টিএস বিটা কোথায় লিখবো? অবভিয়াসলি এখানটায় লিখবো। কোন মানে কোন কনসেপ্টটা ব্যবহার করে আমি এটা ডিসাইড করলাম যে ট্রানজিশন স্টেট এটা এর মতো দেখতে, রিঅ্যাক্ট্যান্টের মতো দেখতে নয়? ওই কনসেপ্টটার নাম কি? স্যার আরেকবার বলবেন কি কোশ্চেন স্যার করলেন? হ্যামার পস্টুলেট। আমি বলতে চাইছি যে একটা কোনো কনসেপ্ট বা কিছু ইউজ করে তো আমি ডিসাইড করলাম যে টিএস এটা এর মতো দেখতে, রিঅ্যাক্ট্যান্টের মতো দেখতে না। সেটা কোন কনসেপ্ট? স্যার হ্যামার পস্টুলেট। হ্যামন্ডস পস্টুলেট। হ্যামন্ডস পস্টুলেট কি বলে? বলে যে কনজিকিউটিভ তিনটে স্পিসিস যদি রিঅ্যাকশন কোঅর্ডিনেট ডায়াগ্রামে থাকে, রিঅ্যাক্ট্যান্ট, ট্রানজিশন স্টেট এবং রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বা প্রোডাক্ট, তাহলে ট্রানজিশন স্টেট স্ট্রাকচারালি কার মতো দেখতে হবে? স্ট্রাকচারালিও তার মতোই দেখতে হবে যার এনার্জিটা ওর সাথে ম্যাচ করে। তাই এখানে ট্রানজিশন স্টেট এ, সেটা এর কাছে আছে নাকি রিঅ্যাক্ট্যান্টের কাছে আছে এনার্জেটিক্যালি? এর কাছে আছে। তাহলে ও কার মতো দেখতে হবে? এর মতো। এর মতো দেখতে হবে। সিম্পল। এইবার সিম্পল তুমি অ্যাক্টিভেশন এনার্জিগুলো মাপো না। আমি এনার্জি প্রোফাইলের যে ট্রেসগুলো সেগুলো আঁকছি না, কিন্তু এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি তো মাপতে পারি। এই একটা অ্যাক্টিভেশন এনার্জি আর এই আর একটা অ্যাক্টিভেশন এনার্জি, রাইট? এই একটা, এই একটা। এখান থেকে ডটেড লাইন টেনে দাও, এই যে, আর এখান থেকে ডটেড লাইন টেনে দাও, এই একটা আর এই একটা। অ্যাক্টিভেশন এনার্জি এ একটা আর অ্যাক্টিভেশন এনার্জি বি একটা। এই এই লম্বা দাড়িটা কার, বি না এ? বি। অ্যাক্টিভেশন এনার্জি বি। অ্যাক্টিভেশন এনার্জি বি। আর এই ছোটটা এ। এ। অফকোর্স রিয়াকশন এনার্জি ডায়াগ্রাম কমপ্লিট হয়নি, কারণ আমি ফার্স্ট অফ অল ট্রেসগুলো আঁকিনি। আর আরেকটা গন্ডগোলও করেছি, সেটা হচ্ছে আমি এখনো অবধি অ্যাক্সিসগুলো লেভেল করিনি, যেটা করে দেওয়া উচিত। যাই হোক, আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে এখানে এইদিকে এনার্জি আছে আর এইদিকে রিয়াকশন কোঅর্ডিনেট আছে। ঠিক আছে, ওকে, দাঁড়া এটা সেভ করে দিই। আজকে কত তারিখ? 7 না 8? 8/6। 8 স্যার। ওকে ওকে। তাহলে এবার তুমি বলো যে বি আর এ কার্বোক্যাটায়নগুলোর মধ্যে কোনটা তৈরি হবে ফাস্টার রেটে? যার অ্যাক্টিভেশন এনার্জি কম সেটাই তৈরি হবে। কার অ্যাক্টিভেশন এনার্জি কম? এর অ্যাক্টিভেশন এনার্জি কম, এ স্যার। তাহলে এটা তৈরি হবে। কথা বোঝা গেল না গেল না? এইবার তোমাকে আমি একটা স্টেটমেন্ট বলছি, দেখো তো তুমি এটার সঙ্গে এগ্রি করো কি? বি আর এ এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে বিটা যেহেতু মোর স্টেবল, সেই কারণেই এই এর 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 এইটা মেজর মেজর প্রোডাক্ট এখানে। এটা কি ঠিক না ভুল? আবার বলছি, স্যার আরেকবার বলুন।
বি আর এর মধ্যে এ কার্বোক্যাটায়নটা বি কার্বোক্যাটায়নের থেকে মোর স্টেবল হয়েছে বা মোর স্টেবল, এবং সেই কারণেই, একমাত্র সেই কারণেই সেইটা মেজর প্রোডাক্ট হচ্ছে। যখন প্রোটনেশন হচ্ছে বিউটারা 1 বিউটিনের, তখন C1 এ প্রোটনেশন হচ্ছে, হুইচ লিডস টু এ কার্বোক্যাটায়ন। C2 তে প্রোটনেশন হচ্ছে না, হুইচ লিডস টু লেস স্টেবল বি কার্বোক্যাটায়ন। এটা কি ঠিক? এই স্টেটমেন্টটা কি ঠিক? এই স্টেটমেন্টটা কি পুরোপুরি ঠিক? তোমার কি মনে হয়? তোমার যা মনে হয় বলো। কিছুই মনে হয় না নাকি? হ্যাঁ স্যার, ওটাই তো মনে হয় যে যেটা বেশি স্টেবল হবে, যার ইন্টারমিডিয়েট বা কার্বোক্যাটায়নটা একটু ইন্টারমিডিয়েট, এবার তো তারই সেটাই মেজার প্রোডাক্ট হবে, এবং যেটা স্টেবিলিটি কম হবে সেটাই মাইনার। নট নেসেসারিলি। এই আর্গুমেন্টটার একটা লজিক্যাল ফ্ল আছে। তুমি রেট বলছো এবং তার সাথে তুমি ইকুয়েট করছো কার্বোক্যাটায়নের থার্মোডাইনামিক স্টেবিলিটি, দুটোকে কি করাটা ঠিক হচ্ছে? তোমার এটা যেটা বলা উচিত, কি বলা উচিত বলো তো? এ কার্বোক্যাটায়নটা এখানে ফাস্টার রেটে ফর্মেশন হয় এবং প্রোটনেশন is guided at the C1, protonation is regioselective at C1, not only because the carbocation A is more stable than B, but the more intricate reason, actual reason টা হচ্ছে transition state A is more stable than transition state B, and therefore activation energy of A, formation of A, is less than the activation energy of B. এর আগে যে স্টেটমেন্টটা বলেছিলাম আর এই যে স্টেটমেন্টটা বললাম, এখানে প্রথমটাতে আমি রেটের সাথে থার্মোডাইনামিক স্টেবিলিটিকে ইকুয়েট করছিলাম, আর এখন আমি কাকে ইকুয়েট করছি রেটের সাথে? ট্রানজিশন স্টেটের রিলেটিভ স্টেবিলিটিকে, এবং তার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি অ্যাক্টিভেশন এনার্জিকে। তাহলে কোন স্টেটমেন্টটার লজিক্যালি মোর সাউন্ড? সেকেন্ড স্টেটমেন্টটা। সবসময় কাইনেটিক্সের ব্যাপারে যখনই কথা বলবে তখন টিএস নিয়ে কথা বলতে হবে। ইউ ডু নট লুক অ্যাট দি থার্মোডাইনামিক স্টেবিলিটি। এর সব থেকে বড় প্রমাণ তুমি পাবে সামনের সেমিস্টারে যখন তুমি এলিমিনেশন রিয়াকশন পড়বে, তখন যখন সেট জে হফম্যান এইসব রিয়াকশন পড়বে তখন। ঠিক আছে, এবার তোমাকে আমি এটা বোঝালাম যে কি করে হ্যামন্ডস পস্টুলেট ব্যবহার করে তুমি এই রিজিও সিলেক্টিভিটিটাকে এক্সপ্লেন করতে পারো। রিজিও সিলেক্টিভিটি মানে দুদিকেই প্রোটনেশন হতে পারতো, C1 এবং C2 দুদিকেই হতে পারতো, কিন্তু সেখানে আমরা একদিকে পাচ্ছি আরেকদিকে কম পাচ্ছি, একদিকে বেশি পাচ্ছি আরেকদিকে কম পাচ্ছি, সেটার ব্যাখ্যা দিলাম। এবারে এই কোশ্চেনটাতে ফিরে এসো, যেটা ও বলছিল। এখানে বলে যে HCl 1 বিউটিন 2 বিউটিনে ইনভলভ সেম ইন্টারমিডিয়েট। তার মানে আমি যেহেতু এখন প্রমাণ করে ফেলেছি যে 1 বিউটিনের প্রোটনেশনটা C2-তে হবে না, C1-এ হবে, হ্যামন্ডস পস্টুলেট ডিকটেট করে তাই, তাহলে এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে। আর 2 বিউটিনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি C3-তে প্রোটনেশন করো, C2-তে প্রোটনেশন করো, দুটো কার্বন সেম, একই কার্বোক্যাটায়ন হবে, অতএব এখানে কোনো রিজিও সিলেক্টিভিটি ইস্যু আদৌ নেই। কিন্তু কার্বোক্যাটায়নটা তো সেমই হলো। এইবার প্রশ্নটা বলছে সেম ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাচ্ছে, হুইচ ইজ দিস। বলছে 1 বিউটিনের রিয়াকশনটা ফাস্টার দ্যান দ্যাট অফ 2 বিউটিন। তা একই তো কার্বোক্যাটায়ন হচ্ছে, তাহলে আলাদা হচ্ছে কেন? রেট আলাদা হচ্ছে কেন? কারণ স্টার্টিং মেটেরিয়াল দুটো কি সেম? স্টার্টিং মেটেরিয়াল দুটো কি সেম না? তারা তো সেম না, স্টার্টিং মেটেরিয়াল দুটো সেম না, স্টার্টিং মেটেরিয়ালগুলো আলাদা, একটা হচ্ছে 1 বিউটিন, একটা হচ্ছে 2 বিউটিন। এবার এই 1 বিউটিন আর 2 বিউটিনের স্টেবিলিটি একরকম নয়। 2 বিউটিনটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড ডাবল বন্ড, অর্থাৎ তুমি যদি এরম একটা সিস্টেম নাও, অর্থাৎ যদি তোমার কাছে অ্যালকিন থাকে, ধরো ইথিলিন, হ্যাঁ, তো ইথিলিনের দুটো কার্বন হচ্ছে ইথিলিনিক, এই কার্বনটা অলিফেনিক কার্বন, এই কার্বনটা অলিফেনিক কার্বন। এর মধ্যে যদি তুমি একটাকে সরিয়ে দাও, সে ফর এক্সাম্পল একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি এরম একটা কিছু আঁকো, তাহলে একে বলা হয় মোনো সাবস্টিটিউটেড অ্যালকিন, অ্যাজ ইফ এথিলিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা অ্যালকিল গ্রুপ এসছে বা অ্যারাইল গ্রুপ এসছে। তাহলে তুমি যদি 1 বিউটিন নাও, তাহলে 1 বিউটিন তো এরকম, তাই না? 1 বিউটিনটা মোনো সাবস্টিটিউটেড না ডাই সাবস্টিটিউটেড? বেশ, আর যদি আমি 2 বিউটিন আঁকতে চাই, তো 2 বিউটিন এরকম দেখতে হবে না? আমি সিস্ট্রান্সটা বাদই দিচ্ছি আপাতত, এটা কি মোনো সাবস্টিটিউটেড? না স্যার, এটা ডাই সাবস্টিটিউটেড। তাহলে এই দুটোর মধ্যে এই যেটা মোর সাবস্টিটিউটেড, অন্য কোনো কারণ যদি না থাকে, কোনো স্টেরিক হিন্ড্রেন্স যদি না থাকে, যেটা এখানে নেই,
সিভিয়ার স্টেরিক হিন্ড্রেন্স যদি না থাকে তাহলে এই সিস্টেমটা এর থেকে মোর স্টেবল বিকজ অফ হাইপার কনজুগেশন। তাহলে এবার যখন আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে এটাকে আঁকবো তখন আমার এইটা আমার রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, এটা কমন, কিন্তু আমার স্টার্টিং মেটেরিয়ালরা আলাদা। তো স্টার্টিং মেটেরিয়ালদের উপরে যেটাকে এঁকেছি সেটা কে, 1 বিউটিন না 2 বিউটিন? এটা এটা কার এনার্জিকে করেসপন্ড করছে? 1 বিউটিন, কারণ লেস স্টেবল তো, ও লেস স্টেবল তো। আর এ কার এনার্জিকে করেসপন্ড করছে? 2 বিউটিন। তাহলে এবার তুমি হ্যামন্ডস পস্টুলেট অ্যাপ্লাই করো। হ্যামন্ডস পস্টুলেট বলছে রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয় তাহলে প্রোডাক্টের মতো দেখতে হবে। 1 বিউটিন থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এন্ডোথার্মিক। আর 2 বিউটিন থেকে যেটা হয়েছে সেটাও এন্ডোথার্মিক। তাহলে তো এই দুটো ট্রানজিশন স্টেট তো একরকম দেখতে হওয়ার কথা ছিল না? এই ট্রানজিশন স্টেট দুটো একরকম দেখতে হওয়ার কথা ছিল তো, কারণ তারা তো দুজনেই কার্বোক্যাটায়নটাকে ফলো করবে, এবং কার্বোক্যাটায়নটা কি আলাদা দুটো ক্ষেত্রে? না, একটাই, একই। তাহলে দুটো ট্রানজিশন স্টেট আলাদা হলো কেন? তার কারণটা হচ্ছে হ্যামন্ডস পস্টুলেট একটিবারের জন্যও বলেনি যে যখন এন্ডোথার্মিক রিঅ্যাকশন তখন ট্রানজিশন স্টেটটা কেবলমাত্র কার্বোক্যাটায়নের মতো দেখতে হবে, সেটা বলেছে? না। সেটা বলেছে কি? বলেছে ওর চেহারার মধ্যে কার্বোক্যাটায়নের ছাপ বেশি থাকবে। তার মানে কি এটা বলতে চেয়েছিল যে অ্যালকিনটার কোনো প্রভাবই থাকবে না, কোনো ইনফ্লুয়েন্সই থাকবে না অ্যালকিন স্ট্রাকচারে? সেটা কি বলেছে? না স্যার। তার মানে ওটা কার্বোক্যাটায়নিক নেচারটা বেশি হবে, মোস্টলি কার্বোক্যাটায়নের মতো দেখতে হবে, কিন্তু ওর চেহারার মধ্যে অ্যালকিনেরও ইনফ্লুয়েন্স থাকবে। তাহলে যে অ্যালকিনটা মোর স্টেবল তার ট্রানজিশন স্টেটটা একটু হলেও মোর স্টেবল হবে, হবে না? হবে না? হ্যাঁ, হবে। তাহলে ট্রানজিশন স্টেট 2 বিউটিন আর ট্রানজিশন স্টেট 1 বিউটিন এরা এক জায়গায় থাকতে পারে কি? না। ব্যাস। কোনটা কম, কোনটা কোথায়, কোনটা নিচে থাকবে? যে অ্যালকিনটা মোর স্টেবল। সোজা কথা, 2 বিউটিনটা নিচে থাকবে। সোজা কথা, সোজা কথা। কথা বুঝলে না? বুঝলে না? এই দেখো এখানে একটা জিনিস আছে, এই যে তোমাকে আমি বলছিলাম না, এই জিনিসগুলো আছে এখানে, রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল। এই দেখো এখানে এই জিনিসটা প্রচন্ড ভাবে লাগে। এই দেখো, দেখো খেয়াল করে দেখো, এই দেখো এই রিঅ্যাক্ট্যান্টটা কমন, ঠিক আছে? কমন রিঅ্যাক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, P1 আর P2। এন্ডো না এক্সো? এন্ডোথার্মিক। ট্রানজিশন স্টেটটা কাদের মতো দেখতে? প্রোডাক্টের মতো। অ্যাবসলিউটলি। আচ্ছা এবার এইদিকে চলে এসো, একই রিঅ্যাক্ট্যান্ট, দুটো প্রোডাক্ট, এবং এই দুটো প্রোডাক্টের যে এনার্জি ডিফারেন্স এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এটাও এক্স, ভালো কথা। কিন্তু একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে, এটা ছিল এন্ডো, এই দিকটা ছিল এন্ডো, এটা হয়ে গেছে এক্সো। তাহলে এই টিএস গুলো কার মতো দেখতে? রিঅ্যাক্ট্যান্টের মতো। রিঅ্যাক্ট্যান্টের মতো দেখতে। এবার তুমি আমাকে বলো তো, এই যে এনার্জি গ্যাপটা আছে, এই দুটো মানে অ্যাক্টিভেশন এনার্জি যে এনার্জি গ্যাপ, অর্থাৎ ডেল্টা ডেল্টা জি ডাবল ড্যাগার এন্ডো, যেটা এন্ডোথার্মিক বলে এন্ডো লিখেছি, অর্থাৎ এটা যদি জেড হয় আর এইটা এইখানে যদি এটা ওয়াই হয়, তাহলে ওয়াই আর জেড কি সমান? ওয়াই আর জেড কি সমান না আলাদা? আলাদা স্যার। আলাদা। কোনটা বড় বলো তো? জেড। জেড। কেন বলো তো? কেন বলো তো জেডটা বড়? কেন বলো তো? সিম্পলি বিকজ জেড যে দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপকে ডিনোট করে, সেই দুটো ট্রানজিশন স্টেট একটা P1 এর মতো দেখতে, একটা P2 এর মতো দেখতে। P1 আর P2 এর মধ্যে বিস্তর গ্যাপ, তাহলে এই জেডটা যথেষ্ট বড় হবে। আর এই ক্ষেত্রে ওয়াই যে সংখ্যাটা ডিনোট করে সেটা হচ্ছে দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে গ্যাপ, এমন দুটো ট্রানজিশন স্টেট যারা কার মতো দেখতে? মোস্টলি কার মতো দেখতে? রিঅ্যাক্ট্যান্টের মতো। তা দুটো রিঅ্যাক্ট্যান্ট কি আলাদা না সেম? সেম। তাহলে দুজনের চেহারার মধ্যে কি বিরাট তফাৎ থাকবে না অল্প তফাৎ থাকবে? অল্প তফাৎ থাকলে এনার্জির মধ্যে বিরাট তফাৎ থাকবে না অল্প তফাৎ থাকবে? অল্প তো। ব্যাস মিটে গেল। বুঝলে না? বুঝলে না? এসব ট্যান হয়ে যাচ্ছে।
বুঝেছি স্যার। এগুলো কিন্তু অত্যন্ত বিউটিফুল জিনিস, মানে বুঝতে পারলে সাংঘাতিক ইন্টারেস্টিং, আর না বুঝতে পারলে তো নাইট মেয়ার পুরো। আমি এই জিনিসটা ভিডিও লেকচারে সম্ভবত মানে কমন হাজব্যান্ড দুজন ওয়াইফ বা কমন ওয়াইফ দুজন হাজব্যান্ড এরকম ভাবে বলেছিলাম, যে একজন বলেছিলাম না? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার। একজন মহিলা দুটি বিয়ে করেছেন, তিনি করতেই পারেন, আমাদের দেশের নিয়ম আছে। তো প্রথম বিয়ে থেকে তার একটি সন্তান আছে যে হচ্ছে P1, দ্বিতীয় বিয়ে থেকেও তার একটি সন্তান আছে যে হচ্ছে P2। এই মহিলা হচ্ছেন আর, ঠিক আছে? এবার এই দুটি সন্তান, ছেলে মেয়ে, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, যাই হোক না কেন, এই P1 এবং P2 এরা যদি তাদের মায়ের মতো দেখতে হয়, তাহলে এদের চেহারার মধ্যে মিল বেশি থাকবে না কম থাকবে? কম্পেয়ার টু অ্যানাদার সিচুয়েশন যেখানে দুজনেই তাদের করেসপন্ডিং বাবাদের মতো দেখতে। কোন জায়গায় তুমি দেখেই বলে দিতে পারবে যে এরা দুজন হচ্ছে ভাই বোন? তাদের কমনটাকে, কমনটাকে, এদের দুজনের অরিজিন তো কমনটাকে, আর কমন অর্থাৎ মাটা কমন, বাবারা আলাদা। তাহলে যদি দুজনকে দুজনের বাবার মতো দেখতে হয়, তাহলে তুমি তাদেরকে ভাই বোন বলে চিনতে পারবে? চেহারার মধ্যে বিস্তর তফাৎ থাকবে। এক ভদ্রলোক হয়তো লম্বা কালো, আরেকজন হয়তো বেটেখাটো ফর্সা, তাহলে তার মেয়েটি বেটেখাটো ফর্সা, আর লম্বা মতো ভদ্রলোক কালো গায়ের রং, যে তার ছেলেটি হচ্ছে লম্বা এবং কালো। তাহলে তুমি তাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালে বুঝতে পারবে যে ভাই বোন তারা? পারবে না। কিন্তু যদি দুজনেই তাদের মায়ের মতো দেখতে হয়, তাহলে যেই তুমি পাশাপাশি দাঁড় করাবে, তুমি বলবে হ্যাঁ এই তো চোখে নাকে মুখের গড়নে, কানটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট হয়, কানটা আমাদের বাবা মার মতো দেখতে হয়, কানের মধ্যে মিল আছে, তার মানে এরা নিশ্চয়ই রিলেটেড, সিবলিংস। কথা বোঝা গেল না? তাহলে বলো তো এবার ফাইনালি যদি বুঝে থাকো, তাহলে এই জায়গাটায় এইখানে P1 P2 এরা কি বাবাদের মতো দেখতে না মার মতো দেখতে? বাবাদের মতো। অ্যাবসলিউটলি। আর এখানটায় কার মতো দেখতে? মায়ের মতো দেখতে। ব্যাস বোঝা হয়ে গেল। আর একবার বোঝা হয়ে গেলে লোকে এসব ভুলে না কখনো। একবার তোমাকে বুঝতে হবে জিনিসটা, মাথাটা খাটিয়ে কনসেন্ট্রেট করে বুঝতে হবে একবার, তারপরে আর লোকে ভুলে না। সাইকেল চালানোর মতো আর কি, সাঁতার কাটার মতো। হলো? আর কারো কোনো প্রবলেম আছে? আমার একটা কোয়েশ্চেন ছিল, আগের ক্লাসে বলেছিলেন স্যার আপনি এটা কোনটা বলো তো, সেটা ভুলে গেছি আমি। স্যার 2 এর ও 2 এর, হ্যাঁ বলো হ্যাঁ 2 নিয়ে একটা কিছু বলেছিলে। দাঁড়াও 2টাতে যাই। হ্যাঁ এই যে হ্যাঁ 2 এ কি? 2 এর A কোয়েশ্চেনটা স্যার, মানে এইটা পরে না স্যার, ও 2 তো সরি 2, আমি তো 1 দেখছি। হ্যাঁ এটা বলো। কম্পেয়ার দ্য এনার্জি ডায়াগ্রামস A and D আছে না? হ্যাঁ assuming all other factors such as concentration and temperature are identical, identify which process will occur more rapidly. তুমি বলো। স্যার ডিটা হওয়ার কথা না? হ্যাঁ আমি কি লিখেছি, উল্টো লিখেছি নাকি? হ্যাঁ স্যার D সর্বনাশ, স্যার একবার বাবা ভুল আছে, হতেই পারে না। বাবা এটা কি হলো? উপস, দাঁড়াও উপরে যাই একবার। অ্যাক্টিভেশন এনার্জি দেখো, সোজা কথা, এটা অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর এইটা অ্যাক্টিভেশন এনার্জি, আমি অন্যদের জন্য বলছি। তুমি বুঝেছো, আমি বুঝি, তুমি তো ভুলটা ধরেছো। আসলে এগুলো সমস্ত মানে এত টাইম প্রেসারে লেখা না, যে লেখার সময় এগুলো কিছু টুকটাক রয়ে গেছে, তাও বহু কারেকশন করেছি, তাও অল্প স্বল্প রয়ে গেছে। যাই হোক, তুমি ব্যাপারটা ধরতে পেরেছো, মানে তুমি বুঝেছো ব্যাপারটা। অ্যাক্টিভেশন এনার্জিটা কোথায় কম? এটা x, এটা y, কোনটা কম? ওয়াইটা স্যার। তাহলে এটা ফাস্টার হবে, ডিটা ফাস্টার হবে। উল্টো লেখা আছে এখানে, পুরো উল্টো লেখা আছে। মানে এই দুটো এক্সচেঞ্জ করে নিও, ঠিক আছে? তোমার কাছে যদি বই থাকে তো এখনই করে নাও। এটা রিয়াকশন ফর ডি occurs more rapidly
as activation energy is lower than it is for A হলো বাকি ঠিক আছে সব বাকিগুলো ঠিক আছে না সেগুলো গন্ডগোল আছে হ্যাঁ স্যার বাকিগুলো ঠিক আছে বাকিগুলো মিলেছে তাই তো ঠিক আছে তাহলে আমি কোশ্চেনে যাব আমাদের এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনগুলো একটু সলভ করি তাহলে এবার নাকি হ্যাঁ স্যার তোমরা কি সোমবার দিন একটা ক্লাস করবে কারণ আজকে যে টাইম হয়ে গেছে তাতে এই কোশ্চেন পুরো সলভ হবে না সোমবার দিন ক্লাস করবে একটা আমার তো সোমবার দিন ক্লাস আছে হ্যাঁ স্যার সোমবার দিন ধরো সকাল 9টার সময় যদি ক্লাস দিই অসুবিধা 10টা হলে ভালো হতো কেন তোমার ঘুম থেকে উঠতে পারো না নাকি না না স্যার ঘুমানোর জন্য না কি মানে ঠিক আছে স্যার 9টায় থাক না আমি এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি আমাদের তো নোটিশ বেরিয়েছে যে সবাইকে মানে এই সময়টা অনলাইন ক্লাস হওয়ার কথা সেই নোটিশটা তোমরা পেয়েছো হ্যাঁ স্যার তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের হেডের ডিসিশন ছিল যে যার যা রুটিন আছে সেইভাবে ক্লাস হবে সেই জন্য আমি অন্যের ক্লাসের মধ্যে ঢুকতে চাইছি না অন্যের ক্লাস হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু আমি অন্যের ক্লাসের মধ্যে ঢুকতে চাইছি না ওই জন্য আমি একটু আগে ডাকছিলাম তোমাদের তাহলে 9:30টার সময় এসো 9:30টায় হলে সুবিধা হবে হ্যাঁ স্যার ধরো 9:30 থেকে 10:45 তো অবধি আমার ক্লাস থাকে 10টা থেকে 10:45 তাই তো সোমবার দিন ফার্স্ট পিরিয়ডটাই তো বোধহয় আমার ছিল হ্যাঁ স্যার তো সেইটাই তাহলে তখন তাহলে ওইটাই করব ঠিক আছে তাহলে আজকে দেখি কতটা করা যায় আচ্ছা এখানে একটা রিয়াকশন দিয়েছে বেসিক্যালি এই ধরনের রিয়াকশনকে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন বিআর মাইনাস বেরিয়ে যাচ্ছে এটাকে আমরা বলি লিভিং গ্রুপ আর ওএইচ মাইনাস ঢুকছে এটাকে আমরা বলি ইনকামিং গ্রুপ এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কারণ ওএইচ মাইনাসটা একটা নিউক্লিওফাইল এবং সাবস্টিটিউশনটা হচ্ছে ইথাইল ব্রোমাইডের এই কার্বনটার উপরে তো এবার এটা রেট ইকুয়েশন বলে দিয়েছে রেট ইজ ইকুয়াল টু K2 ইন্টু CH3CH2Br OH মাইনাস এবং এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলে দিয়েছে এবার কতগুলো কোশ্চেন দিয়েছে এবার বলছে উড ইউ এক্সপেক্ট দিস প্রসেস টু বি এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক বলো কি হবে এক্সোথার্মিক কি করে বুঝলে হ্যাঁ এক্সোথার্মিক ঠিকই আছে বুঝলে কি করে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে বোঝে কি করে লোকে স্যার প্রোডাক্ট ইজ এই যে প্রোডাক্টটা নিচে আছে রিঅ্যাক্ট্যান্টটার উপরে আছে তাহলে ডেল্টা ই জিরো কি হবে নেগেটিভই হবে না আচ্ছা যদি এটা নাই দিত তোমাকে এটা যদি নাই দিত শুধু এইটা দিত দিয়ে যদি বলতো যে তুমি এটাকে এক্সপেক্ট করো কি যে এটা এক্সো বা এন্ডোথার্মিক হবে তুমি বন্ড এনার্জি দিয়ে বলতে পারতে হ্যাঁ স্যার ডেল্টা ই জিরো ডেফিনেশন কি মানে রাদার ক্যালকুলেশন করে কি করে সামবিডি বন্ডস ব্রোকেন মাইনাস সামবিডি বন্ডস ফর্মড তাই না এখানে ব্রোকেন বন্ড কোনটা কোন বন্ডটা ব্রেক করছে কার্বন ব্রোমিন নাই তাই তো CBr হ্যাঁ আর কোনটা তৈরি হচ্ছে কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন OH তৈরি হচ্ছে না কার্বন অক্সিজেন বলো তা কোনটা স্ট্রঙ্গার বন্ড কার্বন অক্সিজেন কেন কারণ স্যার ওদের সাইজটা ম্যাচ করে তো অরবিটাল সাইজ ম্যাচিং আছে ব্রোমিনের অরবিটালের সাথে কার্বনের অরবিটালের হাইব্রিড অরবিটালের সাইজ ভালো ম্যাচ করে না সেই জন্য উইকার বন্ড হবে তাহলে সামবিডি বন্ডস ব্রোকেন মাইনাস সামবিডি বন্ডস ফর্মড বন্ডস ব্রোকেনটা হচ্ছে উইক বন্ড আর বন্ডস ফর্মটা হচ্ছে স্ট্রং বন্ড তাহলে এই ডেল্টা ই জিরোর ভ্যালু নেগেটিভ হবে না পজিটিভ হবে নেগেটিভ হবে নেগেটিভ হবে মিটে গেল বোঝা গেল না হ্যাঁ স্যার ওকে আচ্ছা would you expect delta is zero of this process to be positive or negative or approximately zero অ্যাপ্রক্সিমেটলি 0 জাস্টিফাই করো স্যার যতগুলো রিঅ্যাক্ট্যান্ট ছিল ততগুলো সংখ্যকই প্রোডাক্ট তৈরি হয়েছে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এস জিরোটা প্রবাবলি খুব একটা মানে এটা জিরো হবে এই কথাটা তো বলা যায় না কিছু না কিছু রোটেশনাল এন্ট্রপি এসব কিছু থাকবেই সেটা ব্রোমিনটা থাকলে মলিকিউলের ভেতরে একরকম হবে ওইস থাকলে আরেক রকম হবে ওইস থাকলে কিছু হাইড্রোজেন বন্ডিংও হতে পারে তো কিছু না কিছু চেঞ্জ হবে তো কিন্তু আমরা যদি অত জটিল করে না ভেবে যদি কেবলমাত্র নাম্বার অফ মলিকিউলসের সাথে ইকুয়েট করে দিই এন্ট্রপিকে যে নাম্বার অফ মলিকিউলস বাড়লে এন্ট্রপি কি হয় বাড়ে তো এখানে তো নাম্বার অফ মলিকিউলস তো সেমই আছে এখানে দুটো মলিকিউল থেকে শুরু করে দুটো মলিকিউল হয়েছে তো দ্যাট নেসেসারিলি মিনস যে আমার তাহলে ঠিকই আছে এটাই হওয়ার কথা আচ্ছা এবার বলছে ইজ ডেল্টা জি জিরো ফর দিস প্রসেস পজিটিভ অর নেগেটিভ নেগেটিভ এক্স্যাক্টলি কি করে বললে বলো তো
কারণ প্রথমত তোমাকে বলেই দিয়েছে ফ্রি এনার্জির ছবিটা দেখো, এই দেখো ফ্রি এনার্জির ছবিটা দেখো, তো এটা নেগেটিভই হবে, সিম্পল। আর যদি ছবিটা নাও দেওয়া থাকতো, এই দুটো জায়গা থেকে আমি বের করে ফেলতে পারতাম। কি করে বের করতাম? স্যার ডেল এইচ জিরোটা তো নেগেটিভই হচ্ছে, ডেল এস জিরোটা অলমোস্ট জিরো, তাই জন্য ডেল জি জিরোটাও নেগেটিভ হবে। অ্যাবসলিউটলি, তার মানে ডেল্টা এইচ জিরোটা হচ্ছে অলরেডি আমি বন্ড এনার্জি দিয়ে বুঝে গেছি, বন্ড এনার্জি না জানা থাকলেও এইটুকু জ্ঞান থেকে বুঝে গেছি যে কার্বন ব্রোমিন বন্ডটা উইক, কার্বন অক্সিজেন বন্ডটা স্ট্রং। তাহলে এখানে কি বেরিয়েছে? ডেল্টা এইচ জিরোটা কি বেরিয়েছে? কি বেরিয়েছে? নেগেটিভ। ভালো কথা। আর এখানে কি বেরিয়েছে? ডেল্টা এস জিরোটা কি বেরিয়েছে? ডেল্টা এস জিরোটা প্রায় জিরো। তাহলে এনথালপি যা বলবে সেটাই হবে ডেল্টা জি জিরোতে নাকি? আর যদি না তুমি বিশাল টেম্পারেচার বাড়িয়ে দাও, তার উপর আমি জানিও না যে ডেল্টা এস জিরোটা নেগেটিভ না পজিটিভ। যদি ডেল্টা এস জিরো পজিটিভ হয় তাহলে তো মিটেই গেল, কিন্তু আমি ওটাকে অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরে এগোচ্ছি, তাহলে ডেল্টা এস জিরো নেগেটিভই হওয়ার কথা। ক্লিয়ার এটা সবার কাছে না? অসুবিধা হলো? না স্যার। আচ্ছা, এবার এটাকে মুছে দিই, কারণ আমাকে এটাকে লেবেল করতে বলেছে। এবার বলেছে লেবেল দ্য ট্রানজিশন স্টেট। কোথায় ট্রানজিশন স্টেট লেবেল করবো? এখানেই করবো অবভিয়াসলি। কোথায় ট্রানজিশন স্টেটটা কোথায় কোথায় লিখবো? উপরে স্যার, উপরটা, মাঝখানের উপরটা। মাঝখানের উপরে মানে? মানে এই ডায়াগ্রামের কোথায় লিখবো? এখানে? এখানে কোথায়? এখানে? হ্যাঁ হ্যাঁ ওইখানে লিখবো। ওকে। এবার বলে যে ইজ দ্য ট্রানজিশন স্টেট ক্লোজার টু দ্য স্ট্রাকচার অফ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট? রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্ট্যান্ট। হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন? 2। এই যে এটার একটা জিনিস একটু বাদ হয়ে গেল। ক্লোজার টু দ্য স্ট্রাকচার ইন রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট বলেছে এক্সপ্লেন। এক্সপ্লেনেশন কি দেবে? হ্যামার্স পস্টুলেট কাজে লাগাও। ট্রানজিশন স্টেটের এনার্জিটা রিঅ্যাক্ট্যান্টের এনার্জিটা মানে অলমোস্ট সিমিলার, তাই জন্য। হ্যাঁ, অলমোস্ট সিমিলার নয়, মানে এইটা যদি রিঅ্যাক্ট্যান্টের এনার্জি হয়, এইটা তাহলে প্রোডাক্টের এনার্জি, আর এইটা তাহলে হচ্ছে আমার ট্রানজিশন স্টেটের এনার্জি, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটা, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটা, তাহলে এনার্জিটিক্যালি ও কার কাছে আছে? কাছাকাছি। কার কাছাকাছি আছে? রিঅ্যাক্ট্যান্টের মতো। তাহলে স্ট্রাকচারালি হ্যামার্স পস্টুলেট তো তাই বলে যে স্ট্রাকচারালি ওটা ওই ইয়ের মতোই দেখতে হবে, যার এনার্জিটিক্যালি যার সঙ্গে মিলবে তার সাথেই স্ট্রাকচারটা মিলবে, তাহলে রিঅ্যাক্ট্যান্টের মতোই মিলবে। হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন? স্যার 2। কি করে বুঝলে? এটা 1, এটা 1। কনসেন্ট্রেশনের উপর যে এক্সপোনেন্টস গুলো 1, তাহলে যোগ করে দাও, হয়ে গেল। অর্পিতা এটা বলো, হোয়াট উড বি দ্য রেট চেঞ্জ ইফ দ্য কনসেন্ট্রেশন অফ ইটিবিআর ইজ ডাবলড? ডাবল হয়ে যাবে। হ্যাঁ। হোয়াট ইফ দ্য এইচও মাইনাস ইজ ডাবলড? ডাবল হয়ে যাবে। ওকে। পরের কোশ্চেনটা যে কেউ বলতে পারো, হাউ উড দ্য রেট চেঞ্জ ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড? রেট ইনক্রিজ করবে। কেন? ওই k equals to e a into e to the power minus a by r2 ইকুয়েশনটা থেকে বলা হ্যাঁ, আরএনএস ইকুয়েশন থেকে বলা যায় যে অ্যাক্টিভেশন এনার্জি তো যদি টেম্পারেচারের সাথে ভ্যারি না করে, যদিও সেটা করে, যদি আমরা ধরে নিই যে ডেল্টা জি ডাবল ড্যাগারটা খুব একটা ভ্যারি করছে না, বা অ্যাক্টিভেশন এনার্জি খুব একটা ভ্যারি করছে না, তো যত আমি টেম্পারেচার বাড়াবো তত মলিকুলার কলিশন বেশি হবে, যত কলিশন বেশি হবে তত রেট অফ দ্য রিঅ্যাকশন বাড়বে, তাই না? কারণ ওটা তো একটা এনার্জি বেরিয়ে, আর মলিকুলার যত অ্যাজিটেটেড অবস্থায় থাকবে তত ওই এনার্জি বেরিয়ে টপকে অন্যদিকে গিয়ে পড়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। তাহলে 1 নম্বর নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? না। ওকে। তারপরে বলে যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ মিথানল টু গিভ টারশিয়ারি বিউটাইল ইথার। আচ্ছা দেখি ছবিটা আঁকে। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, তার মানে এরকম দেখতে হবে। মিথাইল 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 ক্লোরিন, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, রাইট। এটা ইথানলের সাথে রিঅ্যাকশন করছে। ওকে, ইথানলটাকে এইভাবে আঁকি। ইথানলের সাথে রিঅ্যাকশন করছে, করে তৈরি করছে ও মিথানল, সরি মিথানল, তো ওহো ওএমই, হ্যাঁ এমটিবি, তার মানে হচ্ছে মিথাইল টারশিয়ারি বিউটাইল ইথার, তার মানে এটা তৈরি করছে ওএমই, রাইট। এবং অবভিয়াসলি এখান থেকে তার মানে আমাদের কি বেরোচ্ছে বলো তো? আর এখানে বেরোচ্ছেটা কি? একটা HCl, H2O কি করে বেরোবে? এমইও আছে তো, এইচওএইচ তো নেই, তার মানে এইটা বেরোচ্ছে, তাই না?
ওকে ফাইন, তো এমটিবি বেরোচ্ছে, এমটিবি তৈরি হচ্ছে। অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ দি অর্গানোক্লোরাইড, অর্গানোক্লোরাইড মানে এইটা অর্গানোক্লোরাইড, বলছে কনসেন্ট্রেশন ডাবল করলে রেট অফ দ্য রিয়াকশন ডাবল হয়ে যাচ্ছে, বাট দ্য রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিথানল কনসেন্ট্রেশন। তুমি মিথানলের কনসেন্ট্রেশন ভ্যারি করাচ্ছ, মিথানলের কনসেন্ট্রেশন এই রিয়াকশনটা যদি মিথানল মিডিয়ামে করো তাহলে মিথানলের কনসেন্ট্রেশন বাড়ানো কমানো যায়? আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, একটা বিকারে জল আছে, ঠিক আছে, তো জলের তো একটা কনসেন্ট্রেশন আছে, বাল্ক ওয়াটারের কনসেন্ট্রেশন 55 মোলার, কিভাবে এলো এটা ভেবে দেখো। এবার ওই বিকার থেকে তুমি খানিকটা জল অন্য আরেকটা বিকারে ঢেলে নিলে, জলের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেল? না স্যার। কনসেন্ট্রেশন কি মানে খানিকটার মাসকে অন্যদিকে ট্রান্সফার করে দিলে তার সঙ্গে চেঞ্জ হয়ে যাবে? না, কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে না, জলের যা কনসেন্ট্রেশন সেটা তো একই থাকবে। কিন্তু এবার তুমি ভাবো যে একটা অ্যাসিটোন সলিউশন আছে, তার মধ্যে তুমি 10 ml জল দিয়েছো, 90 ml অ্যাসিটোন আর 10 ml জল। এবার সেই জায়গায় তুমি আরেকটা সলিউশন বানিয়েছো যেখানে 50 ml অ্যাসিটোন আছে আর 50 ml জল আছে, দুটোর কনসেন্ট্রেশন, ওয়াটারের কনসেন্ট্রেশন সেম হবে? না, আলাদা হবে। তখন আলাদা হয়ে যাবে। তার মানে এখানে এরকমই একটা কিছু রিয়াকশন করছে যেখানে একটা অন্য কোনো ইনার্ট সলভেন্ট আছে যেখানে মিথানল আর টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড রিঅ্যাক্ট করছে। তার মানে মিথানল একবার যা কনসেন্ট্রেশন দিয়েছিল তার থেকে মিথানলকে ডাবল করে দিয়েছে। তাহলে রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিথানল। এই অবধি বলে এবার তোমাকে কোশ্চেন করেছে রেট এক্সপ্রেশনটা খুঁজে বার করো। রেট এক্সপ্রেশনটা কি হবে গো? রেট ইজ ইকুয়াল টু কি হবে? সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আসে, কোনটার কনসেন্ট্রেশন আসবে এখানে আর কোনটার আসবে না? টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তার মানে এইটা হচ্ছে RCl, তাই তো? RCl এর কনসেন্ট্রেশনটা এলো আর মিথানলের কনসেন্ট্রেশন আসবে না স্যার। না স্যার। তো সেটা তুই বুঝবো কি করে? মানে আমি বলছি আসবে না, কিন্তু আসবে না কেন? মানে সেটা আমার প্রশ্নের মধ্যেটাই বলে দেওয়া আছে যে আসবে না, কিন্তু আমি বুঝলাম কি করে? আরে ভাই, এখানটায় যদি মিথানলের কনসেন্ট্রেশন সত্যি এসে যায় তাহলে মিথানলের কনসেন্ট্রেশন ভ্যারি করালে রেট চেঞ্জ হবে না হবে না? সেটা যাই হোক, সেটা 1 হতে পারে, হাফ হতে পারে, 2 হতে পারে, 0.3 হতে পারে, হাউ এম আই সাপোজ টু নো? আর অর্ডার তো ফ্র্যাকশন হতেই পারে, কিন্তু যাই থাকুক না কেন এখানে সামহাউ এই টার্মটা যদি চলে আসে তাহলে মিথানলের কনসেন্ট্রেশন কমালে বাড়ালে রেট চেঞ্জ হবে না হবে না? চেঞ্জ হবে। তোমাকে বলে দিয়েছে রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট ডাজ ইট মিন? এখানে এই টার্মটা থাকতেই পারে না। এই টার্মটা থাকতে পারে? না স্যার। ব্যাস মিটে গেল। তারপরে আবার একটা আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন করেছে। এই কোশ্চেনগুলো না অত্যন্ত মাথা খাটিয়ে অত্যন্ত সময় দিয়ে বানানো, একটার পর একটা মানে পর 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 ডেভেলপ করা আছে। ক্যান দিস বি এ ওয়ান স্টেপ রিয়াকশন? এটা কি ওয়ান স্টেপ রিয়াকশন হতে পারে? না স্যার। কেন পারে না? কারণ এটা শুধু টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তার মানে মানে স্যার এটা ইউনিমলিকিউলার ওসব কথা শুনতে চাইছি না, ওসব শুনতে চাইছি না। ইউনিমলিকিউলার তো সেটা জেনে আমার কি হবে? আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই থেকে বলো। আরটিএস স্টেপ। ওরে বাবা, কিছু দরকার নেই এইভাবে ভাবো, সোজা কথা। মিথানল ইজ ওয়ান অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, ইট মাস্ট গেট ইনভলভড ইন দ্য রিঅ্যাকশন। ডু ইউ এগ্রি অর নট? If methanol is one of the reactants, then it must, at some point of time, it must get involved in the reaction, na? Yes, sir. So if this is a one-step reaction, then that is the step where methanol is involved. If this is a one-step reaction, then that is the step where the methanol has to be involved. যদি এক স্টেপের রিঅ্যাকশন হয় তাহলে মিথানলকে তো সেখানেই ইনভলভ হতে হবে নাকি? তাহলে সেই স্টেপটাই একটাই যদি স্টেপ হয় আর তাতে যদি মিথানল ইনভলভ হয় তাহলে মিথানলের কনসেন্ট্রেশনের উপর রেট ডিপেন্ড করার কথা না? কনসেন্ট্রেশন বাড়ালে রেট বাড়ার কথা, কনসেন্ট্রেশন কমালে রেট কমে যাওয়ার কথা না? হ্যাঁ। তো সেটা কি বলেছে তোমাকে? সেকেন্ড লাইনে কি বলেছে? থার্ড লাইনে কি বলেছে? বলেছে বাট দ্য রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিথানল। তার মানে দেয়ার হ্যাজ টু বি ওয়ান স্টেপ ওয়ার মিথানল ডাজ নট পার্টিসিপেট। But looking at the product, I must also conclude that methanol has to participate somewhere. তাহলে এটা একটা স্টেপের রিঅ্যাকশন হতে পারে? না স্যার। কথা বোঝা গেল না গেল না?
লজিকটা ধরতে পারলে? আমি কিন্তু ইউনিমলিকুলার ফলিকুলার কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি মিথানলকে তো কোথাও ইনভলভ হতে হবে। তা আপনি যদি বলেন যে এটা একটা সিঙ্গল স্টেপ রিয়াকশন, তাহলে সিঙ্গল স্টেপে মিথানল ওখানেই ইনভলভ হবে। আর যদি মিথানল ওই স্টেপে ইনভলভ হয়, তাহলে মিথানলের কনসেন্ট্রেশন কমালে বাড়ালে রেট কী করে আনচেঞ্জ থাকে, অথচ আমাকে বলে দিচ্ছে যে মিথানলের কনসেন্ট্রেশনের উপরে রেট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার প্রথম প্রেমিসটাতেই গন্ডগোল ছিল, আমি এই প্রেমিসটা করে নিয়েছিলাম যে এটা ওয়ান স্টেপ রিয়াকশন, তারপরে আমি এগোচ্ছিলাম। তাহলে আমার প্রেমিসটা কি ঠিক না ভুল? প্রেমিসটা ভুল। এবং শুধু তাই নয়, এখান থেকে আরও একটু তুমি এগোতে পারো, সেটা হচ্ছে তুমি এটা বলতে পারো যে যেহেতু রেটটা মিথানলের কনসেন্ট্রেশনের উপর কোনোভাবে ডিপেন্ড করে না, তার মানে রেট ডিটারমিনিং স্টেপ, আমি জানি না এখানে কটা স্টেপ আছে, কিন্তু রেট ডিটারমিনিং স্টেপটা মিথানল ইনভলভড হওয়ার আগেই ওভার হয়ে যাবে। রেট ডিটারমিনিং স্টেপ হয়ে যাবে, তারপরে মিথানল ইনভলভড হবে। এবং যদি আরও ভেতরে ঢোকো, তাহলে এটাকে বলা হয় SN1 রিয়াকশন। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন তৈরি হয়, দ্যাট ইজ দ্য RDS। সেই টারশিয়ারি বিউটাইল ক্যাটায়নকে মিথানল অ্যাটাক করে একটা অক্সোনিয়াম আয়ন তৈরি করে, সেই অক্সোনিয়াম আয়ন থেকে প্রোটন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তৈরি হয় MTBE, মিথাইল টারশিয়ারি বিউটাইল ইথার। তার মানে বেসিক্যালি 3 স্টেপ রিয়াকশন। প্রথম স্টেপটা হচ্ছে RDS, মিথানল সেকেন্ড স্টেপে ইনভলভ হচ্ছে। তাহলে মিথানল RDS এর আগে ইনভলভ হচ্ছে না পরে ইনভলভ হচ্ছে? পরে ইনভলভ হচ্ছে। যদি পরে ইনভলভ হয়, তাহলে ওর রেট কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, ওর কনসেন্ট্রেশনের উপর রেট ডিপেন্ড করবে না। আমি বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। বাকিরা বুঝেছো? হ্যাঁ। 3 নম্বর, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অ্যাজ ডিরেক্টেড ইন ইচ কেস, লেভেল, রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট, তোমাদের এইসব আসবে। ট্রানজিশন স্টেট এসব আসবে না, সিইউতে এসব আসবে না। এক যদি না এই বইটা থেকে টুকে কোশ্চেন করে তাহলে অন্য কথা, কিন্তু সেটা মানে 100 বছরেও সেটার কোনো সম্ভাবনা নেই। Also level the reactants, products, intermediate and transition state in each case. Show the overall activation energies as well. 2-step exothermic reaction where the first step is the RDS. কিরকম দেখতে হবে? আমি এখানে রাফলি আঁকি। 2 স্টেপ, তার মানে রিঅ্যাক্ট্যান্ট, ইন্টারমিডিয়েট, প্রোডাক্ট। ফার্স্ট স্টেপ ইজ দ্য RDS, তাহলে কিরকম হবে দেখতে? প্রথমটা একটু বড় উঁচু হয়ে যাবে, এইরকম না? হ্যাঁ এক্সোথার্মিক বলেছে, আবার এক্সোথার্মিক করতে গিয়ে তো গন্ডগোল হয়ে গেল। এখান থেকে করি, এইগুলো না ক্যামেরাতে আঁকতে অনেক সময় লেগে যাবে। দেখো এক্সোথার্মিক তো দেখে নাও। হ্যাঁ স্যার। ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি, এটা ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটগুলো লেবেল করো। এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা কি TS1, এটা কি TS2, S2। প্রোডাক্ট কোথায়? এটা প্রোডাক্ট। TS1 আর TS2 এর মধ্যে কোনটা হায়ার? TS1। TS1। তাহলে RDS কোনটা হবে, স্টেপ 1 না স্টেপ 2? স্টেপ 1। স্টেপ 1। এটা গল্প শেষ। এটাকে সিলেক্ট করতে হবে। তুমি বলতে পারো আপনার এই বই থেকে কোনোদিন কোশ্চেন আসবে না, তো বই পড়বো কেন? বই পড়বে কি পড়বে না তো তোমার ব্যাপার, কিন্তু বইটা পড়লে তোমার উপকার হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায় পাশ করা তো কেবল জীবনের লক্ষ্য হতে পারে না, তোমার জীবনের লক্ষ্য আরও বড় হওয়া উচিত অ্যাজ ফার অ্যাজ অর্গানিক ইজ কনসার্ন। তুমি যদি শিখতে চাও, ভালোভাবে শিখতে চাও, তাহলে এই ধরনের কোনো একটা বই তোমাকে পড়তেই হবে। 2-step exothermic reaction, লেটা চুকে গেল। 2-step endothermic reaction where first step is the RDS. কেমন হবে দেখতে? endothermic reaction first step is the RDS, কিরকম হবে? এরকম 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 হয়েছে? হ্যাঁ স্যার। দেখে নাও বাপু, দেখে নাও। এটা TS1, এটা TS2, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, এইটা রিঅ্যাক্ট্যান্ট। এন্ডোথার্মিক তো বটেই। এন্ডোথার্মিক TS1 উপরে আছে, TS2 নিচে আছে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে RDS। এই ছবিটাতে শুধু এই লেভেলটুকু করলে হবে না, দুটো জিনিস কিন্তু লেখা হয়নি। কি কি লেখা হয়নি বলো তো? হ্যাঁ, এখানটায় তোমাকে এনার্জি বা ফ্রি এনার্জি লিখতে হবে, আর এখানে RC বা রিঅ্যাকশন কোঅর্ডিনেট লিখতে হবে। এটা যদি না লেখো নম্বর কেটে নেবে, কিন্তু একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন থাকে যে অ্যাক্সিস যদি প্রপারলি লেভেল না করা হয় তাহলে কেটে দেবেন, বা অ্যাটলিস্ট পার্শিয়াল নাম্বার কাটবেন।
আচ্ছা, তারপরে একটা কথা আছে, এটা বেশ ইন্টারেস্টিং কেস, বলে যে টু স্টেপ এক্সোথার্মিক রিয়াকশন যেখানে সেকেন্ড স্টেপটা আরডিএস বাট অ্যাক্টিভেশন এনার্জি ফর স্টেপ 1 ইজ গ্রেটার দ্যান অ্যাক্টিভেশন এনার্জি ফর স্টেপ 2, এটা কিরকম দেখতে হবে? প্রথমটা ছোট হবে, তারপরটা বড়। প্রথমটা ছোট হবে মানে টিএস 1টা লোয়ার হবে হ্যাঁ আর টিএস 2টা হায়ার হবে, আর এক্সোথার্মিক মানে এরকম হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে পরপর বলছি, দেখো এখানে যা লেখা আছে এনার্জি বা ফ্রি এনার্জি, এখানে লেখা আছে কি লেখা আছে এখানটায় কি লেখা আছে, এই অ্যাক্সিসটায় কি লেখা রিঅ্যাকশন আছে? কোঅর্ডিনেট। রিঅ্যাকশন কোঅর্ডিনেট বা আরসি। এখানে ইউ আর রাইটিং রিঅ্যাক্ট্যান্ট, ইন্টারমিডিয়েট, প্রোডাক্ট, রাইট? TS1, TS2. Is it exothermic? Yes. Is the second step RDS? How do I know which one is the RDS? What is the quickest way of finding out which one is the RDS? Just by looking at the transition, looking at the energy profile diagram. How do I know? তার টিএস এর এনার্জিটা সবথেকে বেশি হবে। Highest energy transition state যেখানে আছে, that is the K. RDS TS. আরডিএস। RDS TS, সেই ট্রানজিশন স্টেটটাই RDS। তাহলে এখানে TS2 TS1 এর থেকে হায়ার আছে, ফাইন, ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে সেকেন্ড স্টেপ RDS, তাই তো? বেশ, এইবার আরেকটা কন্ডিশন লিখতে বলেছিল, EACT ফর স্টেপ 1 ইজ গ্রেটার দ্যান EACT ফর স্টেপ 2। আচ্ছা, EACT ফর স্টেপ 1 এইটা তো, আর EACT ফর স্টেপ 2 এইটা, কোনটা বড়? স্টেপ 1টা। স্টেপ 1 এর অ্যাক্টিভেশন এনার্জিটা বড়, স্টেপ 2 এর অ্যাক্টিভেশন এনার্জিটা ছোট। আচ্ছা, অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে রেট কি হয়, বাড়ে না কমে? কমে। তাহলে এখানে ফার্স্ট স্টেপটা স্লোয়ার হওয়ার কথা না? হ্যাঁ স্যার। তাহলে ওটা আরডিএস না হয়ে সেকেন্ড স্টেপটা আরডিএস হলো কি করে? বুঝতে পারলাম কি বললাম? অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে রেট কমে যায়, ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশন এনার্জির থেকে বড়, তাহলে ফার্স্ট স্টেপের রেট স্ট্যান্ডস টু রিজন যে ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি যদি বড় হয় তো ফার্স্ট স্টেপের রেট কিন্তু কম হবে সেকেন্ড স্টেপের তুলনায়। তাহলে সেকেন্ড স্টেপটা আরডিএস হয় কি করে? আরডিএস তো সেটাই যেটা স্লোয়েস্ট, নাকি? কে বলবে এটা? এটা কিন্তু করা ছিল, তোমরা আমাকে বললে আমরা পড়ে এসেছি, এটা সিইউ প্রবলেম, এটা সিইউ তে আর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। অ্যাবসলিউটলি রাইট, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাবসলিউটলি কারেক্ট। এটা কোথায় আছে এই দেখো, কোথায় আছে বলে দিচ্ছি তোমাকে, এই দেখো কোথায় গেল, এই দেখো, এই দেখো, draw the energy profile diagram of a two step exo, 7 নম্বর প্রবলেমটা। Activation energy for the first step is greater than that of second step, but the second step is the RDS. ছবি ঠিক আছে? দেখে নাও তো, ছবিটা ঠিক আছে? এই ছবিটা হ্যাঁ স্যার। এই ফার্স্ট স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি এত, এই সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি, সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে এত, কোনটা বড়? এইটা। আচ্ছা, রেট মানে কি? রেট মানে কি কেবলমাত্র রেট কনস্ট্যান্ট? মানে রেটের মধ্যে অ্যাক্টিভেশন এনার্জিটা কোথায় আসে? রেটের মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি রেট কনস্ট্যান্টের মধ্যে, কারণ তুমি একটু আগে আরএনএস ইকুয়েশন বললে যে কে ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তাই না? এটা বললে তো, হ্যাঁ স্যার। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি বাড়লে কে কমে যাবে, কিন্তু রেট কি কেবলমাত্র কে? তার সাথে আর কিছু নেই? রেট মানে কি? হ্যাঁ, কনসেন্ট্রেশন আছে। রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই সাম কনসেন্ট্রেশন না? হ্যাঁ স্যার। তার মানে তুমি যখন এই স্টেপে রেট মাপছো তখন তোমাকে মাপতে হবে K1 মাল্টিপ্লাইড বাই, এ দেখো K1, কোথায় গেল রে বাবা, K1 মাল্টিপ্লাইড বাই R, তাই না? আর যখন সেকেন্ড স্টেপে রেট মাপছো তখন তার মাপ হচ্ছে K2 মাল্টিপ্লাইড বাই I, I মানে ইন্টারমিডিয়েট, তাই না? দেখে নাও। হ্যাঁ। এইবার তুমি ভাবো তুমি I, ঠিক আছে, তুমি I এর জায়গায় বসে আছো, ঠিক আছে, তুমি I এর জায়গায় বসে আছো, তোমার হাতে দুটো অপশন আছে, একদিকে এদিকে ঝাঁপ মারা আর এক হচ্ছে এইদিকে ঝাঁপ মারা, তুমি কোন দিকে ঝাঁপ মারবে?
TS1 এর দিকে। অ্যাবসলিউটলি, তার মানে রিঅ্যাক্ট্যান্টের আই তৈরি হওয়ার পরে পি এর দিকে যাওয়ার তুলনায় তার রিঅ্যাক্ট্যান্টের দিকে যাওয়ার চান্স বেশি। তার মানে তুমি মেনে নিচ্ছ যে এই রিঅ্যাকশনটা রিভার্সেবল? হ্যাঁ স্যার। যদি রিভার্সেবল হয় তাহলে আর আর আই এর মাঝে ইকুইলিব্রিয়াম আছে। হ্যাঁ। ইকুইলিব্রিয়াম থাকে মানে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও আছে। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 1 এর থেকে বেশি হবে না কম হবে? এটা কি এন্ডারগনিক ইকুইলিব্রিয়াম না এক্সারগনিক ইকুইলিব্রিয়াম? রিঅ্যাক্ট্যান্ট নিচে আছে না আই নিচে আছে? রিঅ্যাক্ট্যান্ট নিচে আছে। তাহলে আই কনসেন্ট্রেশন বেশি থাকবে ইকুইলিব্রিয়ামে না আর বেশি থাকবে? আর বেশি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু 1 এর থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে। 1 এর থেকে ছোট হবে। তাহলে এইটা তুমি মানছো না মানছো না? এইটা মানছো না মানছো না? এই কন্ডিশনটা তুমি মানছো না মানছো না দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমার আবার ছবি বলে দিচ্ছে যে K1 তার থেকে K2 টা বড়, কারণ অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য সেকেন্ড স্টেপ ইজ স্মলার, অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফার্স্ট স্টেপ ইজ লার্জার। কিন্তু তুমি যখন রেটটা করবে, রেটটা তো K1 ইন্টু আর আর K2 ইন্টু আই। এবার K1 K2 থেকে ছোট হতেই পারে, কিন্তু রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন তো ইন্টারমিডিয়েটের থেকে বহুগুণ বেশি। তাহলে এই গুণফলটা, এই যে K1 ইন্টু আর, এই গুণফলটা K2 ইন্টু আই এই গুণফলের থেকে বড় হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপের রেট সেকেন্ড স্টেপের থেকে কি হবে, বড় হবে না ছোট হবে? কি হলো রে বাবা? বড় হবে। বড় হবে। আরে এটা এখানেও করে দেওয়া আছে। তুমি কি ভাবছো যে এটা শুধু এখানে করে দিয়েছি? তোমার স্টাডি মেটেরিয়াল দেখো কোথায় গেল। স্টাডি মেটেরিয়াল কোথায় আছে? এটা এমন স্পষ্টুলেট গেল আগেই আছে সম্ভবত। এ তো থার্মোডাইনামিক কাইনেটিক কন্ট্রোল চলে এসছে। এইখানটায় দেখো কাইনেটিক্স। উমা, এটা করে দাও আমি। না পিএমআর দাঁড়াও একবার দেখে নি। এই দেখো মাল্টি স্টেপ রিঅ্যাকশন আরডিএস হয়ে গেল। না এটা করে দেওয়া নেই তো দেখছি এখানে। এনিওয়েজ, তুমি ব্যাপারটা বুঝলে কি না বুঝলে না বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাপারটা বুঝেছো? তার মানে রেট যখন মাপছো তখন কিন্তু ব্লাইন্ডলি কেবলমাত্র কি দেখলে হবে না। এটা অ্যাকচুয়ালি আমাদের এই বইটাতে করে দেওয়া আছে। আমি স্টাডি মেটেরিয়ালে আমি আর ওটা ইনক্লুড করিনি। এই যে বইটা আছে স্টাডি গাইড টু অর্গানিক কেমিস্ট্রি ভলিউম 1। হ্যাঁ স্যার ইলানি বলছি। হ্যাঁ স্যার বলছি কি আমাদেরকে স্যার অলি স্যার লিংক পাঠিয়েছে ক্লাস করার। হ্যাঁ হ্যাঁ, তো আজকে ক্লাস হবে বলেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের কাছে কোনো ইনফরমেশন আগে থেকে কিছু আগে বলেনি। থেকে তো ইনফরমেশন কিছু দেয়নি স্যার। হ্যাঁ, তো মানে এখন ক্লাস হবে বললেন? বুঝতে পারছি না, একজন কথা বলো। অ্যাকচুয়ালি স্যার আমাকে এক্ষুনি সুরজিৎ ফোন করলো। হ্যাঁ, ওই বললো কি ক্লাস হচ্ছে, স্যারকে বল একবার। তো আমি তো ক্লাস শুরুর আগেই একবার জিজ্ঞাসা করলাম যে উনি ক্লাস নেবেন কিনা। স্যার আমরা জানতাম না। জানাননি, এক্ষুনি উনি লিংক দিলেন, হঠাৎ আগে কিছু বলে উনি যে ক্লাস নেবেন আজকে। ওকে, তো ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি তাহলে। স্যারকে বলো যে আপনি তো আগে বলেননি, তো আমরা স্যারের ক্লাস করছিলাম, স্যারের 9টা থেকে ক্লাস ছিল। আর তোমরা তাহলে সোমবার দিন 9:30টার সময় আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। তা আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। তাহলে আমাদের কত দূর হলো? আমাদের এই 3 নম্বরের এই অবধি হলো, ঠিক আছে? তারপরের থেকে হবে, ঠিক আছে? ওকে।